সকলকে নমস্কার। আজকে অফিস থেকে এসে কাজ শেষ করেই ভিডিও করতে বসে গেছি, কারণ তাড়াতাড়ি ভিডিওগুলোকে নিয়ে এগিয়ে যেতে হবে। কারণ যারা দেশ দুনিয়ার খবর রাখেন তারা অলরেডি দেখছেন এত কিছু চারদিকে ঘটে যাচ্ছে। এই যে সদ্য C5 বা কোর 5 তৈরি হয়ে গেছে আমেরিকা, রাশিয়া, চায়না, ভারত মিলে। তো অনেকেই অবাক হয়ে যাচ্ছেন যে ইউএস আবার কিভাবে রাশিয়া, চায়না, ভারতের সাথে বসে C5 করে নিল, আর কেন হলো। তো এত এত কিছু হয়ে যাচ্ছে, তো ভিডিওগুলোকে তাড়াতাড়ি বলতে হবে। তো ওটারই আজকে শুরু করব যে ব্রিক্সের ভূমিকা কখন এলো ডি ডলারাইজেশনের জন্য, আর কেন এলো। তো এই ডি ডলারাইজেশনটা কি? তো যে কোনো শব্দের আগে যদি ডি বসে, এবিসিডির ডি, মানে সেটার উল্টো ঘটনা ঘটাকেই ডি দিয়ে জোড়া হয়। যারা জানেন না তাদের জন্যই বলছি। তো ডলারাইজেশন, যে এতদিন ধরে পুরো পৃথিবী ইউনিপোলার ছিল, ইউনিপোলার মানে একটাই কেন্দ্রিক, একজনের উপরেই নির্ভর করেছিল, সেটা ডলার। এখনও রয়েছে, সমস্ত বাণিজ্য, ট্রেড, সমস্ত কিছু ডলারের উপরে ডিপেন্ড করে, তাই ইউনিপোলার। সেই ডলারাইজেশন থেকে বেরিয়ে আসা, সেটাই হচ্ছে ডি ডলারাইজেশন। তো ব্রিক্স কখন শুরু করলো, কেন শুরু করলো, ডি ডলারাইজেশনে এই ভূমিকা কেন নিল, আজকে সেই কারণটাই বোঝাবো। তো কোল্ড ওয়ারের পরে সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর ভেঙে টুকরো টুকরো হয়ে 15টা দেশে ভাগ হয়ে গেল। আর এই ভাগ হওয়ার সাথে সাথে রাশিয়ার পাওয়ার, ইকোনমিক্যাল পাওয়ারও কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করলো। তো এই কোল্ড ওয়ার বহুবার আগেও বলেছি, উচ্চারণ করেছি কোনো না কোনো ঘটনা বর্ণনা করতে গিয়ে, আগের ভিডিওতেও, যে ভূ রাজনীতির ইতিহাসে বিশ্বযুদ্ধগুলোর সাথে সাথে এই কোল্ড ওয়ার এতটাই ইম্পর্টেন্ট, কারণ এই কোল্ড ওয়ার ঘিরে কত কিছু হয়েছে, কোল্ড ওয়ারের পরে কত কিছু হয়েছে। তো এমনকি আমি যখন চায়না বলেছি তখনও কিন্তু এটা বলেছি যে আজকে যখন আমেরিকা বা সিআইএ তিব্বতকে সাপোর্ট দেওয়া শুরু করলো, ট্রেনিং, ফান্ডিং, তার একমাত্র কারণই কিন্তু ছিল ওই সময়ের কোল্ড ওয়ারে যাতে কমিউনিস্ট পার্টি অফ চায়না যাতে শক্তি নিয়ে কোল্ড ওয়ারে না আসতে পারে। তাই তাকে গার্ড করার জন্যই কিন্তু এদিকে তিব্বতকে ফান্ড করা শুরু করলো, তিব্বতের উপর কোনো সহানুভূতি নিয়ে নয়। তো এই কোল্ড ওয়ার শেষ হলো, রাশিয়ার পাওয়ার কমতে শুরু করলো, এবং পৃথিবীতে ইউনিপোলার শক্তি হিসাবে, মানে একটাই শক্তি হিসাবে কে এগিয়ে এলো? আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আর সেই দিন থেকে হয়ে গেল ডলার সবার রাজা। তো এই এই তখনও অবধি, কোল্ড ওয়ার শেষ হওয়া অবধিও কিন্তু ভারতীয় মুদ্রা আর আমেরিকার এক্সচেঞ্জ রেট ছিল $1 = 17 টাকা, এই ছিল। পরে সেটা বাড়তে বাড়তে, আর হ্যাঁ, এখানে একটা বলে নিই, এই মুহূর্তে 90 পেরিয়েছে, 90 টাকা পেরিয়ে গেছে। তো এটা আবার ভাববেন না আমার এই ভিডিওটা ওইটাকে ম্যানেজ দেওয়ার জন্য বসেছি, তা নয়। ওই আজকের এই মুহূর্তে 90 যাচ্ছে সেই নিয়ে কথা বলছি না। ধরুন আমি বলছি যে ওই যে $1 = 17 টাকা ছিল, সেখান থেকে বাড়তে বাড়তে কি করে $1 = 80 টাকা অবধি পৌঁছালো। তো এর কারণ কি? তো এর কারণ কিন্তু আমার আর আপনার রান্নাঘরে লুকিয়ে আছে। যেরকম যদি একটু মনে করে দেখেন যে 1989তেও, 89-90সেও কিন্তু আমরা চাল কিনতাম এই খুব বেশি হলে 5 টাকা কেজি বা 10 টাকা কেজি। সেটা বাড়তে বাড়তে আজকে এই জায়গায় কেন এলো যে চাল কিনছি আমরা হচ্ছে 50 টাকা কেজি। এবার তার একটাই উত্তর আছে, কেন? ইনফ্লেশন। এত ইনফ্লেশন হয়েছে। এবারে সেটাই বলবো, এই ইনফ্লেশন কিন্তু শুধুমাত্র ভারতের প্রবলেম নয়, পৃথিবীর অন্যান্য সমস্ত দেশের প্রবলেম। একমাত্র কিন্তু এতদিন যা ছিল, একমাত্র কিন্তু ওয়েস্ট কান্ট্রিজগুলোর কোনো প্রবলেম ছিল না ইনফ্লেশনের, যারা ডলারে চলে। তারা ছাড়া বাকি কিন্তু সব হচ্ছে দেশের এই সমস্যা। গত 40-50 বছর ধরে এই ইনফ্লেশন বেড়েছে বেড়েছে। এবারে ইকোনমিস্টরা এটাই বোঝায় যে তেলের দাম বাড়লেই ইনফ্লেশন বাড়ে, বা গ্যাসের দাম, বা ওটাকে কি বলে, ফার্টিলাইজার বা কীটনাশকের দাম বাড়লেই ইনফ্লেশন বাড়ে। এগুলো নয়, ঠিক আছে, এই কথাগুলোই, কিন্তু এর রুট কজটা কি সেটা নিয়ে তো কেউ আলোচনা করে না। এবারে সেটা নিয়ে আজকে ডিসকাস করব। আর আমি যে একটা ভিডিও ছিল যে ফেডারেল রিজার্ভ যখন বুঝিয়েছিলাম যে কিভাবে ফ্রিতে প্রিন্ট করছে, আবার অন্য অন্য দেশের থেকে সেই ডলারই আবার ধার নিচ্ছে, আমি এইসব জিনিস বারবারই রিপিট করতে থাকবো। তো সেই ফেডারেল রিজার্ভের ভিডিওতে আমি কিন্তু শেষে একটা কথা বলেছিলাম যে লজিক কি বলে, ইকোনমির লজিক, যে ডিম্যান্ড আর সাপ্লাই চেন, যে কোনো কিছুর যদি সাপ্লাই কম থাকে তাহলে ডিম্যান্ড অনেক বেড়ে যায়, আর যদি সাপ্লাই খুব বেশি থাকে তাহলে কিন্তু ডিম্যান্ড কমে যায়। একমাত্র ডলারের ক্ষেত্রে, ডলারের এত সাপ্লাই মার্কেটে, তা সত্ত্বেও কিন্তু দিনের পর দিনের ডিম্যান্ড বেড়েই গেছে। তো এই জায়গাটা কিন্তু খুব মন দিয়ে বোঝার আছে যে পৃথিবীর সব দেশের তো আর অয়েল রিজার্ভ নেই।
আর অয়েল কিনতে গেলে কি করতে হবে, ইউএস ডলারেই কিনতে হবে। সেই যে আমার এত বড় বড় ভিডিও বানিয়েছিলাম যে গালফ কান্ট্রিজের সাথে চুক্তি হলো যে তোমাকে সারা পৃথিবীতে অয়েল বাণিজ্য করতে হবে ইউএস ডলারেই, এখান থেকেই সমস্ত শয়তানি শুরু। তো সেই এবারে যাদের কাছে অয়েল নেই, যেসব দেশের কাছে, তাদেরকে তো তার মানে অয়েল কিনতে হবে ইউএস ডলারে, তার জন্য তো ইউএস ডলার ইনকাম করতে হবে। এবার যে কান্ট্রিজগুলোর কাছে নিজের অয়েল আছে তারা তো ডাইরেক্ট ইউএসকে দিয়ে অয়েল দিয়ে ইউএস ডলার কামিয়ে ফেলছে অটোমেটিক্যালি, কিন্তু যাদের কাছে নেই তাদেরকে যদি তেল কিনতে হয় তাহলে তাদেরকে ইউএস ডলার আগে রোজগার করতে হবে, তারপরে সেই ইউএস ডলার দিয়ে তেল কিনতে হবে, আর নয় কারোর কাছ থেকে ইউএস ডলার ধার করতে হবে। এই দুটো উপায় রয়েছে বাকি দেশগুলোর কাছে, ব্যাপারটা একটু কিন্তু বুঝতে হবে। তো এর ফলে কি হলো যে বাকি দেশগুলোর মধ্যে এটা স্টার্ট হয়ে গেল যে ইউএস এর মার্কেটে কিছু না কিছু তাহলে বেচতে হবে, আদার গুডস অ্যান্ড সার্ভিস, সেটা বেচেই যদি ইউএস থেকে টাকা পাওয়া যায়, ইউএস ডলার পাওয়া যায়। তো এর অর্থ কি, সারা বিশ্বব্যাপী ইউএস ডলারের চাহিদা বাড়তে থাকলো, আর যেই চাহিদা বাড়তে থাকলো ইউএস নিজের ইচ্ছা মতো ডলার প্রিন্ট করতে থাকলো, যেখানে যেই ডলারের কোনো ব্যাকিং নেই, না আছে সোনা, না আছে অন্য কোনো মূল্যবান প্রিসিয়াস মেটাল, কোনো কিছু ওই ডলারকে ব্যাক করছে না, অথচ বিশ্বব্যাপী চাহিদা বেড়ে যাচ্ছে বলে ইউএস ডলার নিজের ইচ্ছা মতো প্রিন্ট করে যাচ্ছে। এইবারে মনে এটা প্রশ্ন আসতে পারে যে ইউএস যে এত ডলার প্রিন্ট করছে, তা ওর নিজের দেশে কোনো ইনফ্লেশন কেন হচ্ছে না? এর একটাই কারণ, সেটা হচ্ছে রিজার্ভ কারেন্সি স্ট্যাটাস। এই স্ট্যাটাসের উপরে ভর করে সমস্ত ইউএস ডলারের হওয়া ইনফ্লেশনগুলো ইউএস সমস্ত কিছু অন্য দেশে পাস করে দিচ্ছে। এই জন্য সমস্ত নিজের দেশের এই যে এত সুন্দর লাইফস্টাইল, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, এখানে যারা থাকে তাদের এত সুন্দর লাইফস্টাইল, তাদের সপ্তাহে ছুটি, 2 দিন করে ছুটি, যখন তখন ভ্যাকেশনে চলে যাওয়া, এত কম টাকায় লোন পাওয়া, 2 থেকে 3% মাত্র লোন দেয়, ব্যবসার লোন বলুন, বাড়ির লোন বলুন, গাড়ির লোন বলুন, এত কম পার্সেন্টেজে লোন দেওয়া। তারা প্রতি বছর একটা করে বাড়ি কিনে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছে যে এই দেখুন আমার এত বড় বাড়ি, এই দেখুন আমার এত বড় গাড়ি। তাদের লাইফস্টাইল, তারা অনেক কথা বলে ভিডিওতে যে দেখুন এরকম ওয়ার্ক লাইফ ব্যালেন্স, এরকম কত সুন্দর একটা পরিবেশ, ওয়ার্ক লাইফ ব্যালেন্স। তো সেই সমস্ত কিছু কিসের জন্য হচ্ছে, ইউএস সমস্ত কিছু নিজের ইনফ্লেশন পাস করে দিচ্ছে অন্য দেশের উপরে, আর যারা ডলার ইউজ করছে বাধ্য হয়ে, আর সেই সব দেশের কি অবস্থা তা তো আমরা জানি, যে ইউএস ডলার রোজগার করার জন্য সেই সব দেশে আজকে সেই দেশের আইটি কোম্পানির লোকদেরকে বলুন, যে ভারতের আইটি কোম্পানির ছেলেমেয়েরা কি হারে পাগলের মতো খাটে, কি হারে তারা কষ্ট করে, অথচ আমেরিকা কানাডায় বসে থাকা আইটি কোম্পানির ছেলেমেয়েরা, উদাহরণ হচ্ছে 4টে বাজলেই ল্যাপটপ বন্ধ করে বাড়ি, ওটা সবার আগে মেনটেন করতে হবে। তো এই জিনিসগুলো কিভাবে ঘটে, এর সিম্পল অর্থটা কি হলো, আমেরিকা, ইউএস বলুন বা বাকি ওয়েস্টার্ন কান্ট্রিজগুলোর যে মানুষের যে এত সুন্দর লাইফস্টাইল, সেটাকে স্পন্সার করছে কে? সেটাকে স্পন্সার করছে ভারত, চায়না, বাকি দেশগুলো, যারা নিজেদের কালঘাম ছুটিয়ে দিচ্ছে ওই ইউএস ডলার রোজগার করার জন্য। আশা করি পুরো সার্কেলটা বুঝাতে পারলাম। ভারতে বসে ভারতের মানুষরা নিজের কষ্ট করে, পরিশ্রম দিয়ে, র মেটেরিয়াল ইউজ করে একটা ফিনিশড প্রোডাক্ট বানাচ্ছে, কলকারখানা স্থাপিত করে, সমস্ত কিছু লেবার দিয়ে এত কষ্ট করে, যে টাকা বা ডলার রোজগার করবে বলে, সেই ফিনিশড প্রোডাক্ট ইউএস কিনে নিচ্ছে কি দিয়ে না, ওই ফ্রি প্রিন্টিং ডলার দিয়ে। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক কি, অয়েলের চাহিদা যত বাড়ছে ডলারের চাহিদা তত বাড়ছে, কারণ অয়েল কেনা মানেই ডলারে কিনতে হবে। এইভাবেই এতগুলো বছর ধরে ডলারের চাহিদা এইভাবে বাড়ছে, আর প্রত্যেকটি দেশের যে লোকাল কারেন্সি তার ভ্যালুকে কমিয়ে 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 এমন জায়গায় নিয়ে যাচ্ছে যে সেই যে $1 = 17 টাকা ছিল, ওটা বাড়তে বাড়তে 80 টাকায় এলো। আর 1991-এর পরে রাশিয়ার পতন হওয়ার পরে, তারপর ওই গ্লোবালাইজেশন স্টার্ট হওয়ার পরে, এসবের পর তো এই ধরনের ইনফ্লেশন আরও দ্রুত গতিতে ছড়িয়েছে। সেদিন থেকে আজ অবধি যে আমেরিকা এত যুদ্ধ করেছে, এত ডলার প্রিন্ট করেছে, সেই ডলার খরচা করেছে, সেই সমস্ত ডলারের ইনফ্লেশন পাস করেছে কিন্তু ভারত, চায়না, অন্যান্য সমস্ত দেশে। তার মানে ভারত, চায়না, এই সমস্ত দেশের মানুষরা শুধুমাত্র যে আমেরিকায় থাকা মানুষদের এত ভালো লাইফস্টাইল স্পন্সর করছে শুধু সেটাই নয়,
এমনকি এই আমেরিকার করা যুদ্ধগুলোকেও স্পন্সর করছে তারাই কিন্তু, কারণ তারা অত কষ্ট করছে ওই ডলার রোজগারের জন্য, ইনফ্লেশন বাড়ছে তারাও সেটাকে মেনে নিচ্ছে, কারণ এছাড়া কিছু করার নেই। আজকে করোনার আগে ট্রাম্প যখন প্রথমবার প্রেসিডেন্ট হলো ফার্স্ট টার্মে, করোনার পরে কোভিডের পরে বাইডেন প্রেসিডেন্ট হলো, এরা দুজনে মিলে দুটো টার্মে 16 ট্রিলিয়নের মতো ইউএস ডলার খরচা করেছে, যার মধ্যে কিন্তু এই প্রায় পুরোটাই এসছে ডলার প্রিন্ট করে করে, এই এতটা। তো যার জন্যই কিন্তু যখন কোভিডে প্রচুর লক্ষ লক্ষ মানুষের কাজ ছিল না, তারা ঘরে বসে বসে 3-4 হাজার ডলার করে করে মাসে মাসে পেয়েছে, কারণ তারা তারা কাজ হারিয়েছে, কাজ করার কোনো উপায় ছিল না। তো এই যে একটা বিরাট প্রিন্ট হয়েছে, খরচা হয়েছে, তো এটা যদি লজিক্যালি ভাবা যায় তাহলে তো ইউএসেরই ইনফ্লেশন বিরাট জায়গায় পৌঁছে যাওয়া অলরেডি উচিত, বিরাট জায়গায়, কিন্তু তা কেন হলো না? ইউএসের লাইফস্টাইল সেই একই থেকে আছে কেন, ভালো সুন্দর? কারণ এই যে একটা বিরাট ইনফ্লেশন, এই ইনফ্লেশনটাকে পাস করে দিচ্ছে ডলারের দিয়ে অন্য অন্য দেশে, ওই জন্য অন্য অন্য দেশে সমানে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে আর তাদেরকে সেটা চুপচাপ মেনে নিতে হচ্ছে। আর যার জন্যই এখনো অবধি আমেরিকা, কানাডা সমস্ত দেশে বাড়ি কিনতে, গাড়ি কিনতে সব কিছু মর্টগেজে আর লোন নিয়ে নিয়ে হয়, সেটা সব কিছু ওইখানে এই সব দেশে যারা থাকে তারা বাড়ি গাড়ি জীবনের সমস্ত কিছু করছে শুধু লোন নিয়ে নিয়ে, প্রত্যেক বছরে একটা করে বাড়ি কিনে মানুষকে দেখাচ্ছে যে এই দেখুন এত বড় বাড়ি কিনলাম। তো সমস্ত কিছু হচ্ছে কিন্তু এই 1% 2% লোনে পাও, এখন একটুখানি বেড়েছে ধরুন, তো আমি বলছি 1% 2% এই ছিল, এখনও ওরকম প্রায় ওরকমই আছে। তো এই 2% 3% লোনে ইন্টারেস্ট পাচ্ছে বলে, সরি ইন্টারেস্টে লোন পাচ্ছে বলে। আজকের এই ভিডিওর পর কত এনআরআই যে রাগেতে কি করবে, আর কত যে তাদের বুকে আর পেটে ব্যথা উঠবে, বাংলাদেশি আমেরিকানস বলুন বা এনআরআইসদের বলুন, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ ওই যে আমি মাঝে মাঝেই বলি যে যাই করুন না কেন, যত রাগই দেখান না কেন, সত্যিটাকে তো অস্বীকার করা যাবে না। আর আগেও একদিন বলেছি যে এনআরআইরা ভালো আছেন, সুখে আছেন, অবশ্যই থাকবেন, সবার অধিকার আছে ভালো থাকার, সুখে থাকার, কিন্তু ওই বিদেশে বসে বসে ভারতের নামে নিন্দা করা আর খালি ভারতের এটা খারাপ ওটা খারাপ, এই ধরনের অসভ্যতাগুলো বন্ধ হওয়া খুব দরকার। কিছু টেম্পোরারি ফ্যাক্টর তো সবসময় থাকে, যেরকম বন্যা, খরা, যার জন্য ফসল নষ্ট হয়ে যায় কোনো বছরে, কিন্তু সেগুলো টেম্পোরারি, কোনো বছরে ফসল নষ্ট হয়ে গেলে প্রচুর ইনফ্লেশন হয়, আবার সেটা ঠিক হয়ে যায় পরের বছর ফসল ভালো হলে। কিন্তু এই যে পার্মানেন্ট ইনফ্লেশন ডলার সারা পৃথিবীতে ছড়িয়েছে এরকমভাবে চতুরতার সাথে, মানে সেই পার্মানেন্ট ইনফ্লেশন থেকে যদি বেরিয়ে আসতে হয় তার একমাত্র উপায় হচ্ছে সমস্ত দেশকে একসাথে ডলার থেকে বেরিয়ে আসতে হবে। আর এখানেই কিন্তু ব্রিক্সের ভূমিকা, ব্রিক্সকে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। তো এর পরের ভিডিওতেই সমস্ত কেন, আর এই গল্প তো অবশ্যই করতে হবে যে রাশিয়া কখন মনে করলো যে না এবারে আমাকে ডলার থেকে বেরিয়ে আসতে হবে, চায়না কখন মনে করলো যে এবারে আমাকে ডলার থেকে বেরিয়ে আসতেই হবে। চায়না থেকে একটুখানি ব্রেক নিয়ে নিচ্ছি, খুব শিগগিরই আবার চায়নায় ফিরবো। আমার সব কমিউনিস্ট বয়োজ্যেষ্ঠদের উপরে শ্রদ্ধা রেখেই বলছি, শুধুমাত্র বয়োজ্যেষ্ঠ বলে শ্রদ্ধা রাখছি সেইটুকু, তো সেই শ্রদ্ধা রেখে বলছি যে আমার কমেন্ট বক্সে তো কমেন্টে ভরে গেছে যে অনেক তো নেগেটিভ দেখালেন, তো চায়না যে সেকেন্ড লার্জেস্ট ইকোনমি, দ্বিতীয় বৃহত্তম, তো সেইটা বলছেন না কেন? তো সেটা নিয়ে কথা বলবো না, এটা তো হতে পারে না যে এই যে মানুষকে, আমাদের মতো মানুষ যারা রাজনীতির সঙ্গে যুক্ত থাকে না, বিশ্ব রাজনীতি বা রাজনীতি বা কোনো সংঘ বা কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকে না, তো তাদেরকে এই যে সবসময় ভুল বোঝানো, এই দেখুন চায়না দ্বিতীয় বৃহত্তম ইকোনমি, ওখানে চাইনিজ কমিউনিস্ট পার্টি ছিল, তো আমাকে তো সেই নিয়ে কথা বলতেই হবে যে কিসের হাত ধরে, কার ব্যাকিংয়ে, কোন রাস্তায় গিয়ে চায়না দ্বিতীয় লার্জেস্ট ইকোনমি হলো, তার সঙ্গে এই রক্তাক্ত ধ্বংসাত্মক চাইনিজ কমিউনিস্ট পার্টির তার পিছনে কি রোল ছিল, কি অবদান ছিল, আদৌ কোনো সম্পর্ক ছিল নাকি, সম্পর্ক ছিল তো সেটা কিভাবে ছিল, কার হাত ধরে, কোন ভুল পথে বা কোন সঠিক পথে ছিল, তো সেসব তো আমাকে জানাতেই হবে মানুষকে। আর সেদিনের ভিডিওতে এমন কিছু রক্তাক্ত কথা হয়তো বলবো, জানি না কজন কমিউনিস্ট সহ্য করতে পারবেন। রক্তাক্ত কথা মানে কদর্য ভাষা আবার ভাববেন না, মানে অপ্রিয় সত্য বা ব্রুটাল ট্রুথ যা বলবো,
তো যাই হোক, আর হ্যাঁ আরেকটা কথা আমি কি দেখেছি, কিছু মানুষ হয়তো ফেসবুকে সাবস্ক্রিপশন অপশন একটা আছে, ওটা অনেকে নিয়েছেন, মান্থলি প্রতি মাসে একটা টাকা কাটে। ওটা নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমার তো মনে হয়, আমি জানি না ওই অপশানটা কেন অন হয়ে আছে, আর ওই অপশানটা নিলে কি কি হয় আমি তাও জানি না। আমার তো মনে হয় ফেসবুকে নর্মাল প্রোফাইল বা পেজ ফলো করলেই আমার সব ভিডিও আর সব কিছু জানতে পারবেন, সুতরাং আলাদা করে টাকা খরচ করে এই ফেসবুকে সাবস্ক্রিপশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি কিছু মিস হয়ে যায় তার জন্য তো ইউটিউব আছেই, ইউটিউবের সাবস্ক্রিপশন তো সবসময় ফ্রি থাকে, আর ওখানে আমার সবকটা ভিডিওই রাখা থাকে,